হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শুধুমাত্র তোমাদের জন্য আমি আবারও নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু পরীক্ষার হলে কিভাবে কি পদ্ধতিতে লিখে আসলে তোমরা আর পরীক্ষায় ফেল করবে না, আজ আমি তোমাদের সাথে সেই পদ্ধতিটা নিয়েই ডিসকাস করব। এই পদ্ধতিগুলো বলার আগে তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, আমি যে টিপসগুলো দেবো এই টিপসগুলো তোমরা অ্যাপ্লাই তখনই করতে পারবে যদি তোমরা মোটামুটি পড়াশোনা করো। যারা একদমই পড়াশোনা করো না, করতে ভালো লাগে না, তাদের জন্য আমার এই টিপসগুলো নয়। দেখো, সবাইরই যে পড়াশোনা করতে ভালো লাগবে এমন তো নয়। যদি সবার পড়াশোনা করতে ভালো লাগতো তাহলে সবাই খুব ভালো রেজাল্ট করতো পরীক্ষায়, কেউ কোনো দিনও ফেল করতো না। কিন্তু এটা তো একদম অবাস্তব কথা, এটা কখনোই হবে না, কারণ সবার ব্রেন তো এক নয়। তাই যাদের পড়াশোনা করতে ভালো লাগে না তারা শুধুমাত্র পড়াশোনার পেছনে বেকার টাইম ওয়েস্ট করো না। যেই কাজটা তোমার করতে ভালো লাগে সেই কাজটার প্রতি ফোকাস দাও। যাদের পড়াশোনা করতে ভালো লাগে না তারা কি করবে, এই রিলেটেড ভিডিও আমি এর আগে পোস্ট করে দিয়েছি। যারা এখনো ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তবে হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগে না মানে প্রথম থেকেই একেবারে করবো না সেটা করো না। একটা মিনিমাম ডিগ্রি অবধি, ফর এক্সাম্পল মাধ্যমিক অবধি কোনো রকমের টেনে টুনে পাস করে যাও। তারপর তোমার যেটা ইচ্ছা, তোমার যেই কাজটা করতে মন চায় তুমি সেই দিকে এগোও। নচেত শুধুমাত্র মা বাবার কষ্টের রোজগারের টাকাগুলোকে এভাবে ধ্বংস করো না। তাই আবারও বলছি, বারবার বলছি, পড়ার ইচ্ছা থাকলে তবে পড়ো, নয়তো না। সো এবার চটপট তোমাদের টিপসগুলো বলে দিই। লেটস স্টার্ট। সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে তোমরা একটা টাইম সেট করে নেবে। আর এই টাইম সেটটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই করতে হবে। মানে মনের মধ্যে এখন থেকেই এটা ঢুকিয়ে নাও যে ব্রড কোশ্চেন তুমি হাফ আওয়ারের মধ্যে কমপ্লিট করবেই। সেটা কমন আসুক কি আনকমন আসুক, যাই আসুক, তোমরা হাফ আওয়ারের মধ্যে কমপ্লিট করবেই। তোমরা এবার অনেকেই বলবে যে কমন কোশ্চেন আসলে না হয় হাফ আওয়ারের মধ্যে কোনো রকমের হাতের লেখা বা স্পিডে বাড়িয়ে করে ফেলতে পারো, কিন্তু আনকমন কোশ্চেন কিভাবে হাফ আওয়ারের মধ্যে করবো সেখানে তো অনেক ভেবে ভেবে লিখতে হবে। আনকমন কোশ্চেন কিভাবে লিখবে সেটার টেকনিকও আমি তোমাদেরকে বলে দেবো। আগে প্রথম টিপসটা দেখো। তো তাহলে আগে টাইম সেট করে নেবে যে ব্রড কোশ্চেন হাফ আওয়ারের মধ্যে কমপ্লিট করবেই। আর এর জন্য কিন্তু হাতের প্রচুর স্পিড দরকার। হাতের লেখা মোটামুটি বোঝা গেলেই হলো, অত সুন্দরভাবে না লিখলেও হলো, কারণ পরীক্ষার সময় সুন্দরভাবে হাতের লেখা কারোরই হয় না, খুব কম জনের হয়, কারণ পরীক্ষার সময় তো তাড়াতাড়ি লিখতে হয়। তাই হাতের লেখা সুন্দর করে লেখা সবার পক্ষে সম্ভব হয় না। তাও এমনভাবে লিখবে যাতে টিচাররা অ্যাটলিস্ট বুঝতে পারে তুমি কি লিখেছো। তাই হাতের স্পিড কিন্তু সবার আগে দরকার। হাতের স্পিড না থাকলে তোমরা হাফ আওয়ার কেন 1 ঘন্টার মধ্যেও ব্রড কোশ্চেন শেষ করতে পারবে না। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই তোমরা তোমাদের যেগুলো কমন কোশ্চেন এসছে সেগুলো আগে অ্যাটেন্ড করা। তোমরা পরীক্ষার জন্য সারা বছরই মোটামুটিভাবে প্রিপারেশন নিয়েছো, পরীক্ষার আগেও ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, তাই এটা কখনোই বলো না যে কোনো পরীক্ষাতেই তোমরা কমন কোশ্চেন পাও না। খুব কম করেই আমি ধরছি দুটো হলেও তোমরা কমন কোশ্চেন পাও। তাই যেই যেই কোশ্চেনগুলো তোমাদের কমন এসেছে সেগুলো আগে লিখে ফেলো। কমন কোশ্চেনগুলো তোমরা যদি আগে অ্যাটেন্ড করে নাও তাহলে আনকমন কোশ্চেন লিখতে তোমাদেরই সুবিধা হবে, কারণ মন তখন এটাই বলবে যে কমন কোশ্চেনগুলো তো লেখা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, ওতে তো আমি নাম্বার পাবোই, ফুল মার্কস না হলেও আমি ওতে মিনিমাম একটা নাম্বার ভালো মতোই পাবো। এবার আমরা আনকমন কোশ্চেনগুলো করবো। অনেকেই দেখেছি যেগুলো আনকমন কোশ্চেন সেগুলো আগে লিখতে চায়। তারা এটা ভাবে যে কমন কোশ্চেন তো ওটা ঠিক লিখে ফেলতে পারবো, আগে আনকমন কোশ্চেনগুলো লিখে ফেলি। কিন্তু এই টেকনিকটা না সম্পূর্ণভাবে ভুল। এতে তোমার টাইমও ওয়েস্ট হয়ে যায়, কারণ আনকমন কোশ্চেন লিখতে গেলে তো একটু ভাবতে হবে, আর সেই ভাবতে ভাবতেই 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম পেরিয়ে যায়। তখন আর যেগুলো তোমার কমন কোশ্চেন এসেছিল সেগুলো খুব ভালোভাবে লেখা হয় না, তাই জন্যই পরীক্ষা খারাপ হয়। তাই সবার আগে অ্যাটেন্ড টু কমন কোশ্চেন, সবার আগে কমন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো। এরপর তোমরা আনকমন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে। আনকমন কোশ্চেনেরও কিন্তু দুটো ভাগ থাকে। একটা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে, অনেক সময় আসে সিলেবাসের বাইরে থেকে, ভুল করে মিস্টেক বশত তোমাদের দিয়ে দেওয়া হয় কোশ্চেন। আর আরেকটা হচ্ছে তোমরা একদমই কোশ্চেনটা পড়ে যাওনি বা অনেক আগে পড়েছিলে, কিছুই মনে নেই। তো এই দু ধরনের ভাগ থাকে আনকমন কোশ্চেন। প্রথম যেই ভাগটা বললাম, অর্থাৎ যেই কোশ্চেনটা সিলেবাসের বাইরে থেকে আসে সেই কোশ্চেনগুলো অনেকেই ছেড়ে দিয়ে আসে। এই ভুলটা একদম করবে না। যেটা সিলেবাসের বাইরে থেকে এসেছে সেই কোশ্চেনটা সবার আগে লিখবে, মানে কমন কোশ্চেন লেখার পর সেই কোশ্চেনটা আগে অ্যাটেন্ড করবে। কারণ সিলেবাসের বাইরে থেকে যদি কোশ্চেন করে তাহলে সেটা যদি কেউ অ্যাটেন্ড করে সেখানে তাকে নাম্বার দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ফুল নাম্বার হয়তো দেয় না, কিন্তু একটা মিনিমাম নাম্বার তাকে দিয়ে দেওয়া হয় সে যদি শুধুমাত্র সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করে। তাহলে দেখো তো এতে তোমাদেরই লাভ হচ্ছে, তাই না? অনেকেই লেখা বানাতে খুব এক্সপার্ট হয়, তাদের জন্য এই সুযোগটা তো সত্যিই খুব ভালো, কারণ যেই কোশ্চেনটা সিলেবাসের বাইরে থেকে এসেছে সেই কোশ্চেনটা কিছুভাবে বানিয়ে 1 পাতা তুমি যদি লিখে ফেলতে পারো না, তারা তো এমনিতেই সেখানে তোমাকে একটা নাম্বার দিত, প্লাস তুমি যে 1 পাতা যা হোকভাবে বানিয়ে লিখেছো সেটার বেসিসেও কিন্তু তারা একটা নাম্বার দেয়। তাই ভাবো তো, আনকমন কোশ্চেন আসলে কিন্তু অসুবিধার কিছুই নেই। যারা একটু বানিয়ে লিখতে পারে তারা তো কোনোদিনই পরীক্ষায় ফেল করবে না যদি আমার এই টিপসগুলো তোমরা ফলো করো, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার আসি যেই কোশ্চেনগুলো তোমাদের কাছে আনকমন এসেছে, মানে যেই কোশ্চেনগুলো সিলেবাসের মধ্যেই রয়েছে
কিন্তু তোমরা পড়োনি বা অনেক আগে পড়েছো, সেটা ভুলে গেছো। আমি একটা কবিতা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, সেই আনকমন কোশ্চেনগুলো তোমরা কিভাবে লিখবে। তোমরা যে এমনি নোটস পড়ো সেখানে তো ভাগ ভাগ করে কোশ্চেনের অ্যান্সার লেখা থাকে, যেমন ফার্স্ট স্ট্যান্ডায় ভূমিকা লেখা থাকে, সেকেন্ড স্ট্যান্ডায় তার বিষয়বস্তু সম্পর্কে লেখা থাকে, আর শেষের একটা প্যারা থাকে। তো আমি কম করে 3টে প্যারাই ধরলাম। এবার আমি তোমাদেরকে একটা কবিতার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কিভাবে লিখবে। যদি এরকম প্রশ্ন আসে যে এই কবিতার ভাববস্তু আলোচনা করো, বা এই কবিতার নামকরণ সার্থক হয়েছে কিনা তা আলোচনা করো, তো যাই কোশ্চেন আসুক একটা অ্যান্সার লিখলেই হয়ে যায়। তো যাই আসুক সেটা কিভাবে লিখবে। ফার্স্ট প্যারাটায় অর্থাৎ ভূমিকাতে কি লিখবে, কবিতাটা কার লেখা এটুকু লিখলে, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা যদি না মনে থাকে কবিতাটা কার লেখা এটুকু লিখলে। এরপর সেই কবিতার সম্বন্ধে কিছু তো জানো, কিছু না জানলেও পাশে যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে তার কাছ থেকে একটু জাস্ট বিষয়বস্তুটা জেনে নি, বা যদি তোমার একটু হলেও বিষয়বস্তুটা মনে থাকে তাহলে ভূমিকাতে কার লেখা সেটা লিখবে। এরপর সেই বিষয়বস্তুটা একটু তুলে ধরবে, তারপর লিখবে এবার আমরা সে বিষয়ে আলোচনা করব, বা এবার আমরা এই কবিতাটির নামকরণের সার্থকতা বিষয়ে আলোচনা করব, বা মানে যেরকম কোশ্চেন তোমাকে চাইবে সেই ভূমিকার শেষে সেরকম ভাবে লিখে দেবে। এরপর সেকেন্ড প্যারায় কি লিখবে, সেই কবিতাটারই ভাববস্তুটা লিখবে। যতটুকু মনে থাকবে ততটুকুই বানিয়ে লিখবে, যাতে এই ভূমিকা আর ভাববস্তু মানে ফার্স্ট প্যারা আর সেকেন্ড প্যারা মিলিয়ে যাতে তোমাদের মোট এক পাতা কমপ্লিট হয়ে যায়। তাহলে ধারণাটা বুঝতে পারলে যে কিরকম ভাবে তোমরা লিখবে। এক পাতা কমপ্লিট করা খুব কঠিন কাজ নয়, একটু বানিয়ে লিখে দিলেই এক পাতা কমপ্লিট হয়ে যায়। তাই ফার্স্ট প্যারা আর সেকেন্ড প্যারাটা মিলিয়ে এক পাতা কমপ্লিট করবে। যদি তার বেশি হয় তো খুবই ভালো, আর যদি না হয় তো এক পাতা লেখার চেষ্টা করবে অ্যাটলিস্ট। কারণ ব্রড কোশ্চেন তো টিচাররা যদি দেখে তুমি হাফ পাতার মধ্যেই ব্রড কোশ্চেন শেষ করে দিয়েছো তাহলে সেখানে তোমাকে কত আর দেবে, হয়তো খুব জোর হাফ নাম্বার দেবে। তাই তুমি ফার্স্ট প্যারা আর সেকেন্ড প্যারা মিলিয়ে পুরো এক পাতা কভার করবে। এরপর পরের পাতায় থার্ড প্যারাটা স্টার্ট করবে। কি লিখে স্টার্ট করবে, পরিশেষে বলতে হয় এটা লিখে স্টার্ট করবে। এই পরিশেষে বলতে হয় এটা লিখে এরকম কমা চিহ্ন দিয়ে এরপর সেই কবিতাটা থেকে তুমি কি বুঝলে, সেই কবিতাটিতে কবি কি বলতে চেয়েছে সেটা খুব বেশি নয়, 3-4 লাইনের মধ্যে শেষ করে দেবে যে কবি এই কবিতার মধ্যে এই বিষয়বস্তুটাকে তুলে ধরা হয়েছে, কি ভাবদর্শন বা জীবনাদর্শন ফুটে উঠেছে সেটা লিখে দিই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তুমি 1.5 পাতা যদি 10 নম্বরের লেখো সেখানে তোমাকে 2 কি 3 দেবেই, তাই 1.5 পাতা তোমরা অবশ্যই লিখবে। এরপর যেটা তোমাদের লাস্ট বলবো সেটা হচ্ছে তোমরা সবসময় দাগ নাম্বারগুলো দেখে দেওয়ার চেষ্টা করবে। এমন অনেকেই আছে যে হয়তো সবগুলোই তার কমন এসছে, সবগুলোই সে খুব ভালোভাবে লিখলো, কিন্তু দাগ নাম্বার ভুলভাল দিয়ে দেওয়ার ফলে সে আর নাম্বারই পেলো না ভালো করে। তাই দাগ নাম্বার যখনই একটা কোশ্চেন লেখা হয়ে যাবে প্রশ্নপত্রে, যেই কোশ্চেনটা তোমার লেখা হয়ে যাচ্ছে সেই কোশ্চেনটা টিকমার্ক করে দেবে, আর খাতায় সেই কোশ্চেনটার দাগ নাম্বারটা একবার মিলিয়ে নেবে। কারণ এরকম ভুল হতেই পারে। এখন তো ব্রড কোশ্চেনে অথবা দিয়ে 2টো কোশ্চেন দেওয়া থাকে, একের দাগের ক অথবা দিয়ে খ দেওয়া থাকে। তাই অনেকেই ভুলবশত হয়তো ক লিখলো বা শুধু খ লিখে দিল। যদি তোমরা অথবার কোশ্চেন অ্যাটেন্ড করো তাহলে অবশ্যই একের দাগের খ দিয়ে পাশে ব্র্যাকেটে অথবা লিখবে। তাই নাম্বারিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর শেষে তোমাদের একটা কথাই বলবো, সবসময় খাতা ভর্তি করে লিখে আসার চেষ্টা করবে, কখনোই কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যদি আনকমন প্রশ্ন আসে তাহলে এইভাবে লিখে আসবে, অ্যাটলিস্ট লিখে আসবে, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। 10 নম্বরের ব্রড কোশ্চেনে যদি তুমি 2 কি 3 পাও সেখানেও অনেক, তাই না? তাই সবসময় লিখে আসার চেষ্টা করবে। অনেকেই আছে যারা মোটামুটি পড়াশোনা করে কিন্তু পরীক্ষার সময় যেই কোশ্চেনটা কমন এলো সেটা লিখে আসলো, আর যেই কোশ্চেনটা তার আনকমন এলো সেটা লিখেই আসলো না, ছেড়ে দিয়ে আসলো। কেন? এতে তো ক্ষতি তোমাদেরই হয়। তোমরা সারা বছর না পড়লেও পরীক্ষার 1-2 মাস আগে তো পড়ো, তাহলে কিছু তো লিখতে পারবে, কেন ছেড়ে দিয়ে আসবে? 10 নম্বর বলো বা 5 নম্বর বলো বা এমসিকিউ বলো, যাই বলো, কেন ছেড়ে দিয়ে আসবে? ব্রড কোশ্চেন তোমরা এই পদ্ধতিতে লিখবে, আর শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যদি আনকমন আসে তখন কি করবে, তখন কোশ্চেনটাই ঢুকে দিয়ে চলে আসবে, সেখানে হাফ হলেও তোমাকে দেবে, চিন্তা নেই। তাই কখনোই কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, সবসময় খাতা ভর্তি করে লিখে আসবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।